হ্যাঁ, কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সবাই কি আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন? একটু আমাকে কমেন্ট করে জানান তো ভাইয়া যে সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা। আমাকে একটু সবাই কমেন্টে জানাবেন যে সবাই ক্লিয়ারলি শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে। হ্যাঁ, একটু আমাকে কমেন্ট করে প্রথমে জানাইতে হবে যে সবকিছু ক্লিয়ার আছে কিনা, সবাই ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা। আচ্ছা, সবকিছু আমার মনে হয় ক্লিয়ার আছে, তাই না? আচ্ছা, তাহলে একটু লেট হয়ে গেল, 5 মিনিট লেট হয়ে গেল ক্লাস শুরু করতে একটু সমস্যার কারণে। তো আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট অ্যাকাউন্টিং এর একটা টপিক, সেটা হচ্ছে অবচয়। হ্যাঁ, তো অবচয় চাইলে একদিনে শেষ করা যায়, কিন্তু আমি অবচয়ের একটা ক্লাস নেব বললেও অবচয়ের আমি 2টা ক্লাস নিই সব সময়, বুঝছেন? কারণ অবচয়ের অনেক কিছু থিওরি আছে ভাইয়া, অবচয় পারি না। সকলের একটাই কথা যে অবচয় আমি পারি না। তো অবচয় না পারার প্রধান যে কারণ সেটা হচ্ছে আমরা অবচয়ের যে বেসিকটা বুঝি না। তো আজকে আমরা অবচয় রিলেটেড যত বেসিক রিলেটেড প্রশ্ন আছে ক্লিয়ার করব। সামনে যেদিন আমাদের ক্লাস থাকবে সেই ক্লাসে আমরা অবচয় রিলেটেড যত টাইপের ম্যাথ আছে সব ম্যাথ আমরা সমাধান করব, ঠিক আছে? তো যাই হোক, আমরা আর বেশি কথা না বলে আমরা অবচয় নিয়ে একটু পড়াশোনা করি। অবচয়, এই অবচয়টা আসলে কি, তাই না? দেখেন, অবচয়টা হচ্ছে ভাইয়া স্থায়ী সম্পদের, স্থায়ী সম্পদের, স্থায়ী সম্পদের কি বলেন তো? স্থায়ী সম্পদ কার উপর অবচয় ধরবো বলেন? স্থায়ী সম্পদের উপর অবচয় ধরবো, তাই না? তাহলে স্থায়ী সম্পদের ব্যবহার জনিত মূল্য হ্রাস কি ভাইয়া? স্থায়ী সম্পদের ব্যবহার জনিত যে মূল্য হ্রাস, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো অবচয়, তাই না? যেমন আমরা যদি একটা স্থায়ী সম্পদ বলি যে আমি একটা 10,000 টাকা দিয়ে আসবাবপত্র কিনেছি, বা এই যে মোবাইলটা কিনেছি 10,000 টাকা দিয়ে। মোবাইল আমার স্থায়ী সম্পদ, যেহেতু 1 বছরের বেশি ব্যবহার করব আমরা। এখন এই মোবাইলটা যদি আমরা 1 বছর পরে যদি বিক্রি করতে যাই, বা 5 বছর পরে যদি বিক্রি করতে যাই, তাহলে এর দাম কি 10,000 পাবো? 10,000-এর কম পাবো না বেশি পাবো? অবশ্যই 10,000-এর কম পাবো। তো বিক্রি করতে গেলে আমি পাবো কত? বিক্রি করতে গেলে সাপোজ আমি পাবো 6,000 টাকা। তো 10,000 টাকার একটা জিনিস 2 বছর পর বিক্রি করতে যাই আমি পাচ্ছি 6,000 টাকা। তাহলে এখানে কয় টাকা হ্রাস হইলো বলেন তো? 4,000 টাকা হ্রাস হইলো। এই 4,000 টাকাকে আমরা বলবো অবচয়, বুঝতে পেরেছেন? সেজন্য স্থায়ী সম্পদের ব্যবহারজনিত মূল্য হ্রাস হচ্ছে কি? অবচয়। আবার এই যে অবচয়, হ্যাঁ, অবচয়কে দুটি নামে ডাকা হয়। কি নামে ডাকা হয়? অবচয়কে মনে রাখতে হবে, দুটি নামে ডাকা হয়। অবচয় হচ্ছে একটি স্থায়ী সম্পদের ব্যয় বন্টন প্রক্রিয়া। কি বন্টন প্রক্রিয়া ভাইয়া? অবচয় হচ্ছে একটি ব্যয় বন্টন প্রক্রিয়া, অর্থাৎ প্রতি বছর অবচয় যেহেতু একটি ব্যয় হিসাব, তাহলে স্থায়ী সম্পদের এই ব্যয়টাকে প্রতি বছর কি হয়? বন্টন করা হয়। আবার বলা হয় ক্রয় মূল্য বন্টন প্রক্রিয়া, অর্থাৎ সম্পদের যে ক্রয় মূল্যটা ছিল সেটাকে প্রতি বছরের মধ্যে কি করা হয়? বন্টন করা হয়। এই যে 2টা কথা লিখলাম, আমি কি লিখলাম ভাইয়া? অবচয় হচ্ছে একটি ব্যয় বন্টন প্রক্রিয়া, আর ক্রয় মূল্য বন্টন প্রক্রিয়া। এই যে 2টা কথা লিখলাম না, এই 2টা দিয়ে না হলেও 20 বারের বেশি প্রশ্ন এসেছে পরীক্ষায়, ঠিক আছে? তাহলে আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমরা ভুল করে আসি। ব্যয় কি বলেছি? দেখেন, ব্যয় বন্টন ক্রয় মূল্য বন্টন প্রক্রিয়া। আমরা অনেক সময় ভুলে আমরা এটাকে লিখি ক্রয় মূল্য অথবা ব্যয় মূল্যায়ন প্রক্রিয়া, এটা দিয়ে আসি। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু কোনো মূল্যায়ন প্রক্রিয়া না, ঠিক আছে? এটা হচ্ছে বন্টন প্রক্রিয়া, ঠিক আছে? এটা কোনো মূল্যায়ন প্রক্রিয়া নয়। এটা আমরা অনেক সময় অপশনে দেখি, দেন এটাকে আমরা রাইট বলি, কিন্তু মনে রাখতে হবে অবচয় কোনো মূল্যায়ন প্রক্রিয়া নয়। অবচয় হচ্ছে একটি ব্যয় হিসাব। এই ব্যয়টা প্রতি বছর কি করা হয়? বন্টন করা হয়। অবচয় একটি ব্যয় হিসাব, তাহলে ব্যয় হিসাবে সম্পদের ক্রয় মূল্যটাকে প্রতি বছরের মধ্যে কি করা হয়? বন্টন করা হয়। বোঝা গেছে? তাহলে এই জিনিসগুলো একটু আমাদেরকে সুন্দর করে ভাইয়া জানতে হবে, ঠিক আছে? তাহলে অবচয় কি আমরা পড়লাম? অবচয় আমরা ব্যয় বন্টন প্রক্রিয়া, ক্রয় মূল্য বন্টন প্রক্রিয়া। অবচয় ধরবো কার উপরে? স্থায়ী সম্পদের উপরে। স্থায়ী সম্পদের যে ব্যবহার জনিত মূল্য হ্রাস, সেটাকে আমরা বলছি অবচয়। আশা করি এই পর্যন্ত আমরা ক্লিয়ার হয়েছি। এই পর্যন্ত যদি আমরা ক্লিয়ার হই, এখন দেখেন আমাদেরকে কিছু বেসিক জিনিস পড়তে হবে। সেটা দেখেন, স্থায়ী সম্পদের কিছু প্রকারভেদ আছে, আছে না ভাইয়া? আমাকে বলেন তো একটু। স্থায়ী সম্পদের প্রকারভেদ আছে, আছে? এই স্থায়ী সম্পদের প্রকারভেদটা আমাদেরকে একটু দেখতে হবে অবচয় পড়তে গেলে, ঠিক আছে? তাহলে মোটামুটি আমরা স্থায়ী সম্পদকে ভাগ করব কয়টি ভাগে? 3টা ভাগে, ঠিক আছে? নাম্বার ওয়ান হচ্ছে স্পর্শনীয় স্থায়ী সম্পদ। কি বলেছি? স্পর্শনীয় স্থায়ী সম্পদ, অর্থাৎ
যে স্থায়ী সম্পদকে আমরা কি করতে পারি, টাচ করতে পারি। একে ইংরেজিতে বলে ট্যানজিবল অ্যাসেট। কি বলে? ট্যানজিবল অ্যাসেট। মনে থাকবে, ট্যানজিবল অ্যাসেট বলে। ট্যানজিবল মানে কি? যাকে আমরা টাচ করতে পারি। ঠিক আছে, তাহলে দেখেন যে সম্পদগুলোকে স্পর্শ করা যায় এবং বা টাচ করা যায় সেই রকম স্থায়ী সম্পদের উপরে যখন আমরা ব্যয় বন্টন করব তখন তার নাম হবে অবচয়। বোঝা গেছে? তাহলে অবচয় ধরা হয় কার উপরে? অবচয় ধরা হয় স্পর্শনীয় স্থায়ী সম্পদের উপরে। অবচয়কে ইংরেজিতে বলে ডেপ্রিসিয়েশন। কি বলে ভাইয়া? ডেপ্রিসিয়েশন। মনে থাকবে, রাবি আপনার ইংরেজি টার্ম ইউজ করে প্রশ্ন করে, সে কারণে এগুলো একটু ভালো করে পড়তে হবে। নাম্বার 2, অস্পর্শনীয় স্থায়ী সম্পদ। ঠিক আছে, অস্পর্শনীয় স্থায়ী সম্পদ। ভাইয়া কিছু কিছু সম্পদ আছে না যেগুলোকে আমরা টাচ করতে পারি না, ধরতে পারি না, ছুতে পারি না, সেগুলোকে ইংরেজিতে বলা হয় ইনট্যানজিবল অ্যাসেট। কি বলা হয়? ইনট্যানজিবল অ্যাসেট বলা হয়। ঠিক আছে, ট্যানজিবল মানে ধরতে টাচ করতে পারি, ইনট্যানজিবল মানে টাচ করতে পারি না। যেমন সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট, গ্রন্থসত্ব, এগুলো আছে না, এগুলোকে আমরা বলছি অস্পর্শনীয় স্থায়ী সম্পদ। এই অস্পর্শনীয় স্থায়ী সম্পদের ব্যয় বন্টন প্রক্রিয়াকে আমরা অবচয় বলতে পারবো না, এর নাম হয়ে যাবে কি? এর নাম হয়ে যাবে অবলোপন। আর অবলোপনের ইংরেজি হচ্ছে অ্যামোরটাইজেশন। কি বলেছি ভাইয়া? অ্যামোরটাইজেশন। মনে থাকবে, এটাকে কি বলে? অ্যামোরটাইজেশন বলে। সবার কি মনে থাকবে ভাইয়া? বলেন। ডিপ্রেশন না, ডিপ্রেশন না। ডিপ্রেশন মানে কি? ডিপ্রেশন মানে হচ্ছে যে আমরা বলি না ডিপ্রেশনে ভুগছি, ওই ডিপ্রেশন না এটা। হ্যাঁ, এটা হচ্ছে ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন, নট ডিপ্রেশন। ডিপ্রেশন মানে হচ্ছে হতাশা। ঠিক আছে, ডিপ্রেসড, হতাশ, এটা ডেপ্রিসিয়েশন। বুঝতে পেরেছেন? তাহলে যে সম্পদগুলোকে টাচ করতে পারি না তার ব্যয় বন্টন প্রক্রিয়াকে আমরা অবচয় বলতে পারবো না, তাকে আমরা বলবো অবলোপন। এখান থেকে আমাদের অনেক পরীক্ষায় প্রশ্ন আসে। ঠিক আছে ভাইয়া, যে অবলোপন কার উপরে ধরা হয়, কোন সম্পদের উপরে অবলোপন ধরা হয়। আর এই যে ইনট্যানজিবল অ্যাসেট পড়েছি না, এই ইনট্যানজিবল অ্যাসেট, ইনট্যানজিবল অ্যাসেট হচ্ছে আইএস নাম্বার 38-এ ইনট্যানজিবল অ্যাসেট সম্পর্কে বলা আছে। কত বলেছি ভাইয়া? আইএস নাম্বার 38। দেখবেন রাবি কিন্তু আইএস নিয়ে প্রশ্ন করে। আইএস 10-এ কি সম্পর্কে বলা হয়েছে, আইএস 16-তে কি সম্পর্কে বলা হয়েছে। ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড নাম্বার 38-এ বলা আছে কি সম্পর্কে? অস্পর্শনীয় স্থায়ী সম্পদ সম্পর্কে বলা আছে। নাম্বার 3, স্থায়ী সম্পদের 3 নাম্বার প্রকারভেদ, সেটা হচ্ছে ভাইয়া প্রাকৃতিক সম্পদ। কি বলেছি? প্রাকৃতিক সম্পদ। ওকে, এই প্রাকৃতিক সম্পদের আরেকটা নাম বা ক্ষয়িষ্ণু সম্পদ। কি বলেছি? ক্ষয়িষ্ণু সম্পদ। ঠিক আছে, বা ক্ষয়িষ্ণু সম্পদ। এই যে জিনিসগুলো, এগুলো কি ভাইয়া? অর্থাৎ যে সম্পদগুলো মানুষ তৈরি করতে পারে না, সৃষ্টিকর্তা প্রদত্ত, সেগুলো। যেমন গ্যাসের খনি, তেলের খনি আছে না ভাইয়া? প্রাকৃতিক যে সম্পদগুলো, গ্যাস ক্ষেত্র, তেল ক্ষেত্র, কয়লা খনি আছে না, এগুলো কি মানুষ তৈরি করতে পারে? এটা সৃষ্টিকর্তা তৈরি করে দিয়েছে। এগুলোকে আমরা প্রাকৃতিক সম্পদ বা ক্ষয়িষ্ণু সম্পদ বলছি। তাহলে এই যে প্রাকৃতিক বা ক্ষয়িষ্ণু সম্পদ, এর যে ব্যয় বন্টন প্রক্রিয়া, তাকে আমরা অবচয় বলবো না, অবলোপনও বলবো না, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো শূন্যীকরণ বলবো। কি বলবো? শূন্যীকরণ বলবো। ঠিক আছে, শূন্যীকরণ বলবো, বা এটাকে আমরা বলতে পারি কি বলেন তো? নিঃশেষকরণ। কি বলবো? শূন্যীকরণ, নিঃশেষকরণ, অথবা এটাকে বলা হয় অবক্ষয় বলা হয়। কি বলা হয়? অবক্ষয়। যাকে ইংরেজিতে কি বলে জানেন? ইংরেজি নামগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইংরেজিতে বলা হয় ডিপ্লিশন। কি বলা হয়? ডিপ্লিশন বলা হয়। ঠিক আছে, DEPLETION। ওকে, বোঝা গেছে ভাইয়া? তাহলে এখান থেকে আমরা কি পড়লাম? স্থায়ী সম্পদের প্রকারভেদ। কেন ভাইয়া? কারণ এই যে স্থায়ী সম্পদের উপরে আমরা অবচয় ধরি জানি, কিন্তু এই অবচয়টা আবার যখন স্পর্শনীয় সম্পদ হবে তখন তাকে আমরা অবচয় বলবো, অস্পর্শনীয় সম্পদ হলে তখন তাকে আমরা অবলোপন বলবো, প্রাকৃতিক সম্পদ হলে তার নাম আমরা বলবো শূন্যীকরণ, নিঃশেষকরণ বা অবক্ষয়। এই পর্যন্ত কি আলোচনা বুঝছি ভাইয়া? আমরা দেখবেন এগুলো থেকে বিগত সালে কত পরীক্ষায় প্রশ্ন আসছে, এগুলো সম্পর্কে আমরা ক্লিয়ার। আমরা একেবারে মনে করছি যে আপনি জিরো জানেন। হ্যাঁ, জিরো থেকে পড়াচ্ছি। এখন যারা জানেন তাদের জন্য ভালো একটা রিভিশন হয়ে যাচ্ছে আপনাদের। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আশা করি এই পর্যন্ত আমরা সকলে বুঝছি। ভেরি গুড, থ্যাংক ইউ। এবার দেখেন আমাদের যে জায়গাগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসলে আমরা পারি না, সেই জায়গাগুলো আমরা একটু দেখি। দেখেন,
আমাদেরকে দেখবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত বছর আগের বছরও প্রশ্ন করেছে এবং কতবার প্রশ্ন আসে এগুলো থেকে। দেখেন, অবচয় নির্ণয়ে বিবেচিত হয়, হ্যাঁ, অবচয় নির্ণয়ে বিবেচিত হয়, ঠিক আছে, অবচয় নির্ণয়ে বিবেচিত হয়, এই কথাটার অর্থ কি বলেন তো? অবচয় নির্ণয়ে বিবেচিত হয় মানে অবচয় নির্ণয় করতে দরকার হয় কোন জিনিসগুলো, ঠিক আছে? মনে রাখবেন প্রধানত তিনটা জিনিসের দরকার হয় অবচয় নির্ণয় করতে। নাম্বার ওয়ান, সম্পদের ক্রয় মূল্য বা অর্জন মূল্য, ঠিক আছে, কি বলেছি? সম্পদের ক্রয় মূল্য, এটাকে আবার আমরা বলতে পারি অর্জন মূল্য, মনে থাকবে, সম্পদের ক্রয় মূল্য বা অর্জন মূল্য, নাম্বার ওয়ান। নাম্বার টু, সম্পদের ভগ্নাবশেষ মূল্য, সম্পদের কি মূল্য ভাইয়া? ভগ্নাবশেষ মূল্য, ওকে। আচ্ছা, নাম্বার তিন হচ্ছে আনুমানিক আয়ুষ্কাল, ঠিক আছে, আনুমানিক কি বলেছি? আয়ুষ্কাল, ওকে, আনুমানিক আয়ুষ্কাল। এই তিনটা জিনিস হলে আমরা অবচয় ধরতে পারি, ঠিক আছে। এখন এই ইংরেজি নামগুলো আমাদের খুব জরুরি ভাইয়া। এই যে সম্পদের ক্রয় মূল্য বা অর্জন মূল্য, এটাকে বলা হয় সম্পদের কস্ট ভ্যালু বলা হয়, কি বলা হয়? কস্ট ভ্যালু। সম্পদের ভগ্নাবশেষ মূল্য, তাই না? এই ভগ্নাবশেষ মূল্যকে কি বলে জানেন? ভগ্নাবশেষ মূল্যকে বলে স্যালভেজ ভ্যালু, কি বলে? স্যালভেজ ভ্যালু, ঠিক আছে, স্যালভেজ ভ্যালু বলে, অথবা এটাকে আমরা স্ক্র্যাপ ভ্যালুও বলি, কি বলি? স্ক্র্যাপ ভ্যালুও আমরা বলতে পারি, ঠিক আছে, ওকে। আচ্ছা, বাকি থাকে আনুমানিক আয়ুষ্কাল, এটাকে আমরা বলি এস্টিমেটেড এস্টিমেটেড লাইফ, ঠিক আছে, আনুমানিক আয়ুষ্কাল, মনে থাকবে? তাহলে এই জিনিসগুলো আমাদের জানা খুব জরুরি। যেমন অনেক আগে রাবিতে প্রশ্ন করেছে একটি সম্পদের স্ক্র্যাপ ভ্যালু, এটা লিখে, ওটা অনেক আগের কথা বলছি, 7-8 সালের দিকে, 7-8 সালে রাবিতে একটা প্রশ্ন করেছে সম্পদের স্ক্র্যাপ ভ্যালু। এখন পোলাপানের মাথা খারাপ হয়ে গেছে, ভাই সম্পদের স্ক্র্যাপ ভ্যালু আবার কি? স্ক্র্যাপ ভ্যালু মানে ভগ্নাবশেষ মূল্য, ঠিক আছে, বা অবশিষ্ট মূল্য। এখন দেখেন, আমাদের এই যে অবচয়ে যে আমরা বিবেচ্য হচ্ছে জিনিসগুলো, এখন আমরা কি সবগুলোর সংজ্ঞা জানি? এটা মানে কি, এটা মানে কি? সম্পদের ক্রয় মূল্য মানে একটি সম্পদ কেনা থেকে শুরু করে ব্যবহার শুরু করা আগে পর্যন্ত যত খরচ হবে সবগুলোকে যোগ করলে ওই সম্পদের যে মূল্যটা পাই সেটাই হচ্ছে আমাদের ওই সম্পদের ক্রয় মূল্য বা অর্জন মূল্য। এখন আমরা অনেকেই জানি না যে ভগ্নাবশেষ মূল্য কি। এই ভগ্নাবশেষ মূল্যের যে সংজ্ঞা যারা জানি না একটু লিখে নি, হ্যাঁ। আয়ুষ্কাল শেষে, কি বলেছি ভাইয়া? আয়ুষ্কাল শেষে, ওকে। এই যে আয়ুষ্কাল শেষে একটি সম্পদ বিক্রয় করলে কত টাকা পাওয়া যাবে বলে অনুমান করা হয়। কি করা হয় বলেন তো? অনুমান করা হয়, ঠিক আছে, অনুমান করা হয়, ঠিক আছে, সেটাই হচ্ছে আমাদের কি? সম্পদের ভগ্নাবশেষ মূল্য। সাপোজ আমি একটা উদাহরণ দিই ভাইয়া। ধরেন এই মোবাইলটা আমি কিনেছি 10,000 টাকা দিয়ে, তাহলে ক্রয় মূল্য 10,000 টাকা, ব্যবহার করব 5 বছর, তার মানে ভগ্নাবশেষ মূল্য তাহলে আয়ুষ্কাল 5 বছর। এখন এই 5 বছর পরে ধরেন এই মোবাইলটা নষ্ট হয়ে গেছে, তো 5 বছর পরে ফোনটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আমি যদি বিক্রি করি 1 টাকা হইলেও তো পাবো, তাই না? অনুমান করব তো 1 টাকা হইলেও পাবো আমি, তাই না? পাওয়ার সম্ভাবনা আছে। তো আমি এখন চিন্তা করব যে 5 বছর পরে যদি আমি মোবাইলটা বিক্রি করলে কত টাকা পাওয়া যেতে পারে, একটা আইডিয়া করব। এই আইডিয়ার অ্যামাউন্টটাই হচ্ছে কি বলেন তো? এই আইডিয়াকৃত অ্যামাউন্টটাই হচ্ছে সম্পদের ভগ্নাবশেষ মূল্য। আমি কি বোঝাতে পেরেছি ভাইয়া? অর্থাৎ আয়ুষ্কাল শেষে, দেখেন কথাটা কি লিখেছি, আয়ুষ্কাল শেষে একটি সম্পদ বিক্রয় করলে কত টাকা পাওয়া যাবে বলে অনুমান করা হয়, সেটাই হচ্ছে ওই সম্পদের কি বলেন তো? সেটাই হচ্ছে ওই সম্পদের ভগ্নাবশেষ মূল্য। তাহলে আয়ুষ্কাল শেষে একটি সম্পদ বিক্রি করলে কত টাকা পাওয়া যেতে পারে বলে অনুমান করি। তো আমি অনুমান করছি 5 বছর পর এটা যদি আমি বিক্রি করি 500 টাকা আমি পাবো। এই যে অনুমান করলাম, চিন্তা করলাম, এই চিন্তাকৃত অ্যামাউন্টটাই হচ্ছে ওই সম্পদের ভগ্নাবশেষ মূল্য। ক্লিয়ার সবাই? ক্লিয়ার ভাইয়া? সবাই ক্লিয়ার? আমার কথা কি সবাই বুঝছেন? তাহলে অবচয়ের ক্ষেত্রে এই জিনিসগুলোকে আমরা কি করব? বিবেচনা করব। আর এর বাইরে যে জিনিসগুলো আছে সেগুলো বিবেচিত হবে না। এখন বিবেচিত হবে না দিয়ে বিগত সালে কি কি প্রশ্ন আসছে, অপশনে কি ছিল দেখেন, বিবেচিত হয় না, হ্যাঁ, অবচয় নির্ণয়ে বিবেচিত হয় না।
কি কি বিবেচিত হয় না? নাম্বার 1 দেখেন, সম্পদের বাজার মূল্য। কি মূল্য? সম্পদের বাজার মূল্য, বা যেটাকে আমরা বলি মার্কেট ভ্যালু। এই মার্কেট ভ্যালু কিন্তু বিবেচিত হয় না, মাথায় থাকবে। অবচয় নির্ণয়ে বাজার মূল্য বিবেচিত হবে না। তারপরে আছে না ভাইয়া মুদ্রাস্ফীতি, ঠিক আছে, মুদ্রাস্ফীতির হার, ঠিক আছে, এই জিনিসগুলো ভাইয়া বিবেচিত হবে না, ঠিক আছে। তাহলে বাজার মূল্য, মুদ্রাস্ফীতির হার, এগুলো দিয়ে বিগত সালে বেশি প্রশ্ন আসছে। এগুলো অবচয় নির্ণয়ে কখনো কি হয় না? কখনো বিবেচিত হয় না। মনে থাকবে সবার? সবার মনে থাকবে স্যার? সবার মনে থাকবে? তাহলে অবচয় নির্ণয়ে সম্পদের বাজার মূল্য আসে? আসে না। মুদ্রাস্ফীতির হার আসে? আসে না। ক্লিয়ার ভাইয়া সবাই? আচ্ছা, এবার দেখেন, এবার কিছু সূত্রাবলী লাগবে, যে সূত্রগুলো আমাদের অঙ্ক করতে লাগবে, ঠিক আছে। কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো আমাদের অঙ্ক করতে লাগবে। এগুলো একটু মাথায় রাখবেন, কারণ এই সূত্রগুলো সম্পর্কে যতটা আমি ক্লিয়ার থাকবো তত আমার অঙ্ক করা ইজি হবে, ঠিক আছে ভাইয়া। তো প্রথমে আমরা দেখি নাম্বার 1। নাম্বার 1 হচ্ছে আমাদের যে পদ্ধতি, সেটা হচ্ছে সরল রৈখিক পদ্ধতি, তাই না ভাইয়া? সরল রৈখিক পদ্ধতি, ওকে। তো এই সরল রৈখিক পদ্ধতির আরেকটা নাম কি ভাইয়া বলেন তো? স্থির কিস্তি পদ্ধতি, তাই না? স্থির কিস্তি পদ্ধতি। তাহলে এই যে সরল রৈখিক বা স্থির কিস্তি পদ্ধতি, এই পদ্ধতিতে আমাদের যে অবচয় নির্ণয় করব, অবচয় নির্ণয় করতে পারি আমরা দুইটা ওয়েতে। কয়টা ওয়েতে ভাইয়া? দুইটা ওয়েতে নির্ণয় করতে পারি। প্রথমে আমরা নির্ণয় করতে পারি সূত্র অনুসারে। দেখেন, বার্ষিক অবচয়, হ্যাঁ, 1 বছরের অবচয়। সূত্রটা কি ভাইয়া? সূত্রটা হচ্ছে ক্রয় মূল্য। কি ভাইয়া? ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য, ঠিক আছে, ডিভাইডেড বাই আয়ুষ্কাল, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মেন সূত্র, এটা হচ্ছে আমাদের মেন সূত্র, ঠিক আছে। এখন দেখেন, এই সূত্র থেকে, এই সূত্র থেকে আমাদের পরীক্ষায় আর কি কি আসে? এই সূত্র থেকে আপনাকে কখনো কখনো বলেছে যে ভগ্নাবশেষ মূল্য বের করো, এটা আপনাকে কখনো কখনো বের করতে বলেছে। তাহলে এই সূত্র থেকে কি আমরা ভগ্নাবশেষ মূল্য বের করতে পারবো? কখনো কখনো আপনার পরীক্ষায় এসেছে যে ওই সম্পদের আয়ুষ্কাল কত বের করো। তাহলে ভাইয়া সব যদি দেয়া থাকে, এই সূত্র থেকে কি আমরা আয়ুষ্কাল বের করতে পারবো? আমাকে একটু কষ্ট করে বলবেন। অনেক পরীক্ষায় প্রশ্ন আসছে যে ওই সম্পদের ভগ্নাবশেষ মূল্য কত। ভাইয়া আমরা পারি না। কেন পারবো না? এই সূত্রটা লিখে যদি আমরা মান বসাই, তাহলে এখান থেকে ভগ্নাবশেষ মূল্য, আয়ুষ্কাল ইত্যাদি বের করতে পারবো না। আপনাকে বার্ষিক অবচয়ের পরিমাণ দিয়ে দিয়েছে, আমি দেখাবো এর পরের দিন। বার্ষিক অবচয় দিয়ে দিয়েছে, আপনাকে আয়ুষ্কাল দিয়ে দিয়েছে, আপনাকে ক্রয় মূল্য দিয়ে দিয়েছে ওই সম্পদের, দিয়ে বলেছে উক্ত সম্পদের ভগ্নাবশেষ মূল্য কত। একাধিকবার আসছে ভাইয়া, আপনারা চিন্তা করেন ভাইয়া তো ভগ্নাবশেষ মূল্যের কোনো সূত্র শিখায়নি। আরে ভাই, এই সূত্রের মধ্যে ভগ্নাবশেষ মূল্য আছে না? তাহলে এই সূত্রে যদি আমরা মান ফেলি, মান ফেলে প্লাস মাইনাস আড়াআড়ি গুণ করি, তাহলে ভগ্নাবশেষ মূল্যের মান পাবো না ভাইয়া? বলেন তো। একজন জিজ্ঞেস করছে সরলরেখিকের ইংরেজি নাম কি? সরলরেখিকের ইংরেজি নাম হচ্ছে স্ট্রেট লাইন মেথড, ঠিক আছে, স্ট্রেট লাইন মেথড, ওকে। স্ট্রেট লাইন মেথড, স্ট্রেট মানে কি বলেন তো? সরলরৈখিক না, এটাকে আমরা অনেক সময় বলি এসএলএম মেথডও বলি, হ্যাঁ, এসএলএমও বলি আমরা, ঠিক আছে, স্ট্রেট লাইন মেথড, ওকে। তাহলে এই জিনিসগুলো একটু ভাইয়া খেয়াল রাখতে হবে, ঠিক আছে। আবার দেখেন, আবার দেখেন, সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের হার বের করা যায়, তাই না? অবচয়ের হার বের করা যায় সরলরৈখিক পদ্ধতিতে। কিভাবে ভাইয়া? সরলরৈখিক পদ্ধতিতে অবচয় হার নির্ণয়ের সূত্র হচ্ছে 100% ডিভাইডেড বাই আয়ুষ্কাল, 100% ডিভাইডেড বাই আয়ুষ্কাল, ওকে। এবার আমার কথা একটু মনোযোগ দিয়ে শোনেন। 1 বছর একটা প্রশ্ন এসেছিল, অনেক ছেলে মেয়ে পারেনি সেটা। সেটা দেখেন, আমার অবচয় হার যদি দেয়া থাকে, অবচয় হার দিয়ে অবচয় বের করতে পারবো, এই সূত্র দিয়ে অবচয় বের করতে পারবো, তাই না? দুইটা ওয়েতে আমি অবচয় বের করতে পারি। এখন আমার প্রশ্ন হচ্ছে, পরীক্ষায় যদি অবচয়ের হার দিয়ে দেয়, সাপোজ মিস্টার এক্স 10% হারে অবচয় ধরে, এটা আপনাকে বলে দিয়েছে 10% হারে অবচয় ধরে, ঠিক আছে, 10% আপনাকে পরীক্ষায় বলে দিয়েছে, দিয়ে আপনাকে বলেছে বার্ষিক অবচয় কত। তাহলে আপনি অবশ্যই অবচয়ের হার দিয়ে অবচয় ধরবেন, এই সূত্র তখন আমি ফেলবো না, ঠিক আছে। তাহলে একটা লার্নিং কি হইলো, পরীক্ষায় যখন অবচয়ের হার বলে দিবে আমাকে, তাহলে আমাকে অবচয়ের হার দিয়ে আমাকে কি করতে হবে? ওই সম্পদের অবচয় ধরতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে পরীক্ষা অবচয় দেওয়া থাকলে অবচয়ের হার দিয়ে আমাকে কি করতে হবে? অবচয় ধরতে হবে। নাম্বার 2, নাম্বার 2 হচ্ছে আমাদের কি পদ্ধতি বলেন তো? নাম্বার 2 হচ্ছে আমাদের, আরে ভুলে গেলাম,
ক্রমহ্রাসমান পদ্ধতি, তাই না? ক্রমহ্রাসমান পদ্ধতি। এই জায়গাতে আমরা আবার একটু ভুল করি। এই ক্রমহ্রাসমানকেই আধুনিক পদ্ধতিতে বলে দ্বৈত জের পদ্ধতি, তাই না? দ্বৈত ক্রমহ্রাসমান পদ্ধতি মনে থাকবে। এই ক্রমহ্রাসমানেরই আধুনিক নাম হচ্ছে দ্বৈত ক্রমহ্রাসমান পদ্ধতি। ঠিক আছে, দ্বৈত ক্রমহ্রাসমান পদ্ধতি। এর আবার অনেকগুলো নাম আছে। হ্যাঁ, কে বলে ডাবল ডিক্লাইনিং মেথড। ডাবল ডিক্লাইনিং মানে কি? কমতে থাকা না, হ্রাস পাওয়া না, ডাবল ডিক্লাইনিং মেথড। ঠিক আছে, আবার একে বলে রেডিউস। রেডিউস মানে কি বলেন তো? কমতে থাকে না, রেডিউসিং ব্যালেন্স মেথড। ঠিক আছে, এই নামগুলো দিয়ে সবই প্রশ্ন আসতো যখন চট্টগ্রাম ইউনিভার্সিটি ছিল। ওকে, এখন চট্টগ্রাম নাই তো, সে কারণে এই নামগুলো আর পড়তে হয় না, তারপরেও জেনে রাখবেন রেডিউসিং ব্যালেন্স মেথড। আবার এটাকে বলে আপনার রিটেন ডাউন ভ্যালু মেথড। ঠিক আছে, এই নামটা জরুরি, এই নাম দিয়ে প্রশ্ন এসেছে। হ্যাঁ, রিটেন ডাউন, আচ্ছা রিটেন ডাউন ভ্যালু মেথড। হ্যাঁ, রিটেন ডাউন, ওকে, রিটেন ডাউন ভ্যালু মেথড। ঠিক আছে ভাইয়া, এর অনেকগুলো নাম আছে। ঠিক আছে, এই যে রিটেন ডাউন ভ্যালু মেথড দিয়ে পরীক্ষায় কিন্তু ভাইয়া প্রশ্ন আসছে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমরা একটু দেখি। হ্যাঁ, এই জায়গাতে আমরা একটু আসি। এই জায়গাতে দেখেন, এখানে অবচয়ের হার থাকা বাধ্যতামূলক, মনে রাখতে হবে। এমসিকিউ প্রশ্ন আসে কিন্তু। অবচয়ের হার থাকা কি বলেন তো? বাধ্যতামূলক, অর্থাৎ অবচয়ের হার ছাড়া আপনি অবচয় ধরতে পারবেন না। যখনই দেখবেন যে ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয় দিয়েছে, আপনার পরীক্ষার অবশ্যই অবচয়ের হার থাকতে হবে। এই অবচয়ের হার ছাড়া আপনি অবচয় ধরতে পারবেন না। ওকে, আর পরীক্ষায় নরমালি ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয় নির্ণয় করো, একটা পরীক্ষায় এমসিকিউ থাকেই। ঠিক আছে, তো এটা ভুল করা যাবে না। তাহলে অবচয় হারের সূত্র কি? অবচয় হারের সূত্র কি ক্রমহ্রাসমানে? দেখেন, এটা হচ্ছে আমরা শিখেছি সরলরৈখিকে 100% ডিভাইডেড বাই আয়ুষ্কাল। ক্রমহ্রাসমানে কি দিয়েছি নাম? দ্বিগুণ বলেছি, তাই না? তাহলে 100 দ্বিগুণ কত বলেন? 200%। 200% ডিভাইডেড বাই আয়ুষ্কাল। ঠিক আছে, 200% ডিভাইডেড বাই আয়ুষ্কাল, এটা দিয়ে আমরা অবচয়ের হার বের করতে পারবো। ঠিক আছে, এখন অবচয়ের হার বের হলো না। এখন একটা জিনিস মনে রাখতে হবে, এই যে ক্রমহ্রাসমান পদ্ধতিতে, ক্রমহ্রাসমান পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্যের কোনো কাজ নাই। কোন মূল্যের কাজ নাই? ভগ্নাবশেষ মূল্যের কোনো কাজ নাই। ঠিক আছে, ভগ্নাবশেষ মূল্যের কোনো কাজ হবে না। ঠিক আছে, কোনো কাজ নাই, অর্থাৎ ভগ্নাবশেষ মূল্য বিবেচিত হবে না। মাথায় থাকবে, সবার মাথায় থাকবে। এই জায়গাটা আমরা ভুল করি যে ভগ্নাবশেষ মূল্যের দরকার হয় না। কোন পদ্ধতিতে? ক্রমহ্রাসমান পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্যের দরকার হয় না। ক্রমহ্রাসমান পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্যের কোনো দরকার হয়? কোনো দরকার হয় না। আমরা একটা প্রবলেম সলভ করি। ঠিক আছে, দেখেন, এবিসি কোম্পানি 4 লাখ টাকায় একটি সম্পদ ক্রয় করে। ঠিক আছে, দেখেন 4 লাখ টাকায় একটি সম্পদ ক্রয় করে। আয়ুষ্কাল 10 বছর। ভগ্নাবশেষ মূল্য 20,000 টাকা। ঠিক আছে, ক্রমহ্রাসমান পদ্ধতিতে দ্বিতীয় বছরের অবচয় কত? ভালো করে বোঝেন। হ্যাঁ, এই যে দ্বিতীয় বছরের অবচয় কত, তৃতীয় বছরের অবচয় কত, জিএসটি বলেন, রাবি বলেন, হাজারবার আসছে এই প্রশ্নগুলো। ঠিক আছে, তাহলে দেখেন ক্রমহ্রাসমান বলেছে না, তাহলে কি বলেছি? ক্রমহ্রাসমানে অবচয়ের হার থাকা বাধ্যতামূলক। আগে অবচয়ের হারটা নির্ণয় করেন আপনি। অবচয় হারের সূত্র কি ভাইয়া? অবচয় হারের সূত্র হচ্ছে 200% ডিভাইডেড বাই কি? আয়ুষ্কাল। আয়ুষ্কাল আছে কত? 10 বছর। তাহলে 10 দিয়ে ভাগ দেন, তাহলে কত হয়? 20% হয় না? 20% হয়। এখন এই যে ভগ্নাবশেষ মূল্য, এই ভগ্নাবশেষ মূল্যের কি কোনো দরকার আছে? কোনো দরকার নাই। তাহলে আমি অবচয় নির্ণয় করি। প্রথম বছরের অবচয় দেখেন, প্রথম বছরের অবচয় ভাইয়া কত ছিল বলেন তো? কোম্পানি 4 লাখ টাকা দিয়ে সম্পদ কিনেছি, ভগ্নাবশেষ মূল্যের কোনো কাজ নাই। তাহলে এই 4 লাখের উপরে কি করব? 20% করব। তাহলে 4 দুগুণে কত ভাইয়া? 8, অর্থাৎ 80,000 টাকা। এই 80,000 টাকা হচ্ছে আমার প্রথম বছরের অবচয়। ওকে,
প্রশ্নে জানতে যাচ্ছে দ্বিতীয় বছরের অবচয় কত। তাহলে দেখেন, এই যে দ্বিতীয় বছরের যে অবচয় আমি ধরবো, কি ধরার নিয়ম কি? প্রথম বছরে কয় টাকার উপর অবচয় ধরেছেন? 4 লাখ। তাহলে এখানে লিখেন 4 লাখ, লিখেছেন। এবার প্রথম বছরের অবচয় কত? 80,000। এই 80,000 বাদ দেন, দিয়েছেন, দিয়ে যে টাকাটা থাকবে তার উপরে 20% করতে হবে। তাহলে এখানে কত থাকে বলেন তো? এখানে থাকে হচ্ছে 3,20,000 গুণন 20%, 32 দুগুণে কত? 64,000 টাকা। এই যে দ্বিতীয় বছরের অবচয় কত হইল? 64,000 টাকা হইল। এটা হচ্ছে উত্তর। ভাইয়া আপনি তৃতীয় বছরের অবচয় ধরবেন, তো ধরেন। যদি বলতো তৃতীয় বছরের অবচয় কত, ভালো করে বুঝেন, এটা আর বুঝাবো না, সামনের দিন খালি সলভ করব, অনেক প্রশ্ন পাবেন। তাহলে তৃতীয় বছরের অবচয় নির্ণয় করার সময় কি করব? তৃতীয় বছরের আগের বছর কত টাকার উপর অবচয় ধরেছিলেন? 3,20,000। তাহলে এই যে 3,20,000, এই 3,20,000 থেকে তৃতীয় বছরের আগের বছরের অবচয় ছিল কত? 64। এই 64 কে বাদ দেন, দিয়েছেন। এবার এর উপরে 20% করবেন। তাহলে বলেন, 3,20,000 থেকে 64 বাদ দিলে থাকে কত বলেন তো? কত থাকে? 2,60,000। 2,60,000 থেকে আপনি যখন 4 বাদ দিবেন তাহলে কত থাকে বলেন তো? 2,56,000 থাকে, তাই না? এই 2,56,000 উপরে এখন আপনি 20% করবেন। তাহলে 2,56,000 20% করলে কত হয় বলেন তো? 2,56,000 20% করলে হয় কত? তাহলে এখানে 6 দুগুণে 12, 2 হাতে থাকে 1, 5 দুগুণে 10, 1 11, 312, অর্থাৎ 31,200। কত থাকে ভাইয়া? 31,200 টাকা। ঠিক আছে, এই যে এইভাবে আপনাদের কাজ হবে। বুঝতে পেরেছেন সবাই? সবাই কি বুঝতে পেরেছেন? ও আচ্ছা, 2 দুগুণে 4 আর 5, সরি 1 লিখেছি, হ্যাঁ 51,200, সরি 51,200, রাইট 51,200। 2 দুগুণে 4 আর 5, হ্যাঁ 51,200। বুঝতে পেরেছেন? তাহলে এইভাবে আপনাদের কিন্তু পরীক্ষায় অবচয় আসে। ওকে, যেমন নরমালি প্রশ্ন যদি সহজ করে দ্বিতীয় বছর পর্যন্ত দেয়, কিন্তু অ্যামাউন্ট যদি আবার ইজি হয়, যেমন রাবিতে প্রশ্ন আসছিল যে চতুর্থ বছরের অবচয় কত। গত বছর রাবিতে একটা প্রশ্ন আসছিল, বুঝছেন, যে চতুর্থ বছরের অবচয় কত, মানে 4 বছর পরে আপনাকে করতে হয়েছে। ওকে, তাহলে এইভাবে হচ্ছে আমরা যাব। এটা হচ্ছে ক্রমরা সমানে অবচয়। এই ক্রমরা সমানে অবচয় আসার সম্ভাবনা হচ্ছে 100%। কত পার্সেন্ট? 100%, মানে আসবেই। আসলে ক্রমরা সমানে অবচয় নির্ণয় করতে দেয়। ওকে, আচ্ছা। তৃতীয় যে পদ্ধতি আমাদের, হ্যাঁ তৃতীয় যে পদ্ধতি তার নাম হচ্ছে বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি, যেটাকে আমরা অবহেলা করি, কিন্তু বর্তমানে বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি সবচেয়ে ইম্পর্টেন্ট পদ্ধতি। এই বছর আপনারা দেখেছেন ঢাবিতেও পরীক্ষায় প্রশ্ন আসছে। ঠিক আছে, তাহলে বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি। ওকে, বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি ইংরেজিতে একে বলে সাম অফ দা ইয়ার ডিজিট। কি বলে? সাম অফ দা ইয়ার ডিজিট মেথড। ওকে, সাম অফ দা ইয়ার ডিজিট মেথড, এখান থেকেও প্রচুর পরিমাণে বিগততে প্রশ্ন আসছে। ওকে, তাহলে বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতিতে আমরা একটা কি করি বলেন তো? আমরা একটা ম্যাথ দিই, প্রবলেম দিই, এই প্রবলেমটাকে আমরা সলভ করি, তাহলে আমাদের মাথায় ঢুকবে। ঠিক আছে, অনেক সহজ একটা পদ্ধতি, কিন্তু পোলাপান এটাকে মিস্টেক করে যাবে। ওকে, দেখেন, এবিসি কোম্পানি 65,000 টাকায় একটি সম্পদ ক্রয় করে, যার ভগ্নাবশেষ মূল্য 5,000 টাকা এবং আয়ুষ্কাল কয় বছরে দিব বলেন? আয়ুষ্কাল 5 বছর। হ্যাঁ, 5 বছর। বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতিতে তৃতীয় বছরের অবচয় কত? হ্যাঁ, তৃতীয় বছরের অবচয় কত? খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। হ্যাঁ, বর্ষ সংখ্যার সমষ্টি। তাহলে একটা জিনিস মাথায় রাখবেন, এটা আসে না কিন্তু চলে আসছে না পরীক্ষায়। তাহলে দেখেন, একটা জিনিস ভাইয়া মনে রাখবেন, বর্ষ সংখ্যা পদ্ধতিতে কোন মূল্যের ওপর অবচয় ধরবো? শুধুমাত্র শুধুমাত্র ভগ্নাবশেষ মূল্য কাজে লাগবে না কোন পদ্ধতিতে? ক্রমহ্রাসমান পদ্ধতিতে। এটা ব্যতীত দুনিয়াতে অবচয়ের যত নিয়ম আছে
সব নিয়মে ভগ্নাবশেষ মূল্যকে বাদ দিতে হবে। তাহলে আমরা এখানে ভগ্নাবশেষ মূল্যকে বাদ দিই আগে। তাহলে দেখি তো আমরা সম্পদের কিনেছি কত টাকা দিয়ে, কত টাকা দিয়ে কিনেছি 65,000 দিয়ে কিনেছি, তাই না? এই 65 থেকে বাদ দিব কাকে? এই যে ভগ্নাবশেষ মূল্য 5,000কে বাদ দিয়ে আমরা দিলাম। তাহলে থাকে কত? সম্পদের মূল্য থাকে কত? 60,000 টাকা। এখন এই 60,000 টাকার উপরে আমাকে কি করতে হবে? অবচয় ধরতে হবে। তাহলে লিখেন 60,000 টাকা, লিখেছি। এই 60,000 টাকা আমরা কি বলবো বলেন তো? ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে এটাকে বলা হয় অবচয় যোগ্য মূল্য। কি বলবো? অবচয় যোগ্য মূল্য, ঠিক আছে? এখন এই অবচয় যোগ্য মূল্যকে আমরা ভাগ দিব কি দিয়ে জানেন? বর্ষ সংখ্যার সমষ্টি দিয়ে ভাগ দিব। কি দিয়ে? বর্ষ সংখ্যার সমষ্টি দিয়ে ভাগ দিব, ঠিক আছে? ভাইয়া বর্ষ সংখ্যার সমষ্টি আবার কি জিনিস? ভাইয়া দেখেন, বর্ষ সংখ্যার সমষ্টি মানে n ইন্টু n+1 ভাগ 2, এটাকে বলা হয় বর্ষ সংখ্যার সমষ্টি। n ইন্টু n+1 ভাগ 2 এটা হচ্ছে বর্ষ সংখ্যার সমষ্টি। এখন n মানে কি ভাইয়া? n মানে হচ্ছে আয়ুষ্কাল। অঙ্কে আয়ুষ্কাল আছে কত? 5 বছর। তাহলে 5 ব্র্যাকেট দেন, আবার n, 5 + 1 ভাগ 2, তাহলে কত হবে বলেন তো? এখানে 5 আর এখানে 6, তাহলে 30 ভাগ 2, তাহলে এখানে কত হবে? 15 হবে না? এখানে কত হবে? 15 হবে। তাহলে এই 15কে আপনি এখানে লিখবেন। লিখেছি ভাইয়া? লেখা হয়েছে। বর্ষ সংখ্যা দিয়ে ভাগ দিলাম, এবার গুণ দিব। কি দিয়ে গুণ দিব জানেন? এটাকে আমরা গুণ দিব n-t+1 দিয়ে গুণ দিব। এখন n মানে কি? n-t+1, n মানে কি? n মানে আয়ুষ্কাল, কত আছে? 5 আছে। মাইনাস করব কি? t, t মানে হচ্ছে সময়। কোন সময় ভাইয়া? কততম বছরে অবচয় নির্ণয় করতে বলেছে? তৃতীয় বছরে অবচয় নির্ণয় করতে বলেছে। তার মানে t এর মান হচ্ছে 3 আর +1, এটা সূত্রের ফ্রি 1। তাহলে এটা ক্যালকুলেট করি আমরা। 60,000 ভাগ 15 গুণন 5 থেকে 3 বাদ দিলে 2 + 1 কত? 3 না? 3। তাহলে এবার 4 15 কত? 4,000, আর এই 4,000 গুণন 3 কত হয়? 12,000 হয়। তাহলে এই যে অবচয়ের পরিমাণ কত? 12,000 টাকা। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? সবাই কি বুঝতে পেরেছি? এখন আপনাদের কঠিন লাগবে কি জানেন? এই যে আমি বর্ষ সংখ্যাটা আপনাদের কাছে কঠিন লাগবে। বর্ষ সংখ্যার সূত্র কি? n ইন্টু n+1 ভাগ 2, এটা আপনাদের কাছে কঠিন লাগবে তাই না? খুব সহজে শিখাই দিই ভাইয়া। দেখেন, বর্ষ সংখ্যার সমষ্টি বের করা সহজে শিখাই দিই। আয়ুষ্কাল কি 5 বছর না? আয়ুষ্কাল হচ্ছে 5। ভাইয়া বলেন 5 এর পরের সংখ্যা কত? 5 এর পরের সংখ্যা হচ্ছে 6। তাহলে 5 এর সাথে গুণ দিবেন 6, ভাগ দিবেন 2 দিয়ে। দেখেন কত? 15। হয়েছে? ভাইয়া পরীক্ষায় আছে আয়ুষ্কাল 10, পরীক্ষায় কত আছে? আয়ুষ্কাল 10। তাহলে আমরা বর্ষ সংখ্যা বের করব। লিখবেন 10, গুণ দেন 10 এর পরের সংখ্যা কত? 11, ভাগ কত? 2। ভাইয়া পরীক্ষায় আছে আয়ুষ্কাল হচ্ছে 6 বছর। কয় বছর? 6 বছর। তাহলে লিখবেন 6 গুণন 6 এর পরের সংখ্যা কত? 7, ভাগ কত? 2। আমি কি বোঝাতে পেরেছি যে বর্ষ সংখ্যা কি করে বের করে? সংক্ষেপে বর্ষ সংখ্যা কি করে বের করে? আমি কি বোঝাতে পেরেছি ভাইয়া? সংক্ষেপে বর্ষ সংখ্যা কিভাবে বের করে আমি কি বোঝাতে পেরেছি? একটু বলেন তো সবাই, একটু আমাকে বলেন, সংক্ষেপে আমরা বর্ষ সংখ্যা কি করে বের করব? সবাই কি বুঝতে পেরেছি না পারিনি ভাইয়া? তাহলে আমাদের ঘটনা কি হইলো? ঘটনা হচ্ছে অবচয়যোগ্য মূল্য বের করতে হবে। অবচয়যোগ্য মূল্য কি? ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। লিখলাম। লেখার পরে কি করব আমরা? ভাগ দিব কি দিয়ে? বর্ষ সংখ্যার সমষ্টি দিয়ে। বর্ষ সংখ্যার সমষ্টি কি করে বের করে? এই যে আয়ুষ্কাল আছে না 5 বছর, আয়ুষ্কাল আছে 5, তাহলে এর সাথে গুণ দিব। 5 এর পরের সংখ্যা কত? 6, ভাগ দিব 2 দিয়ে। তাহলে কত হয়? 15 হয় না? তাহলে এই যে বর্ষ সংখ্যা 15 দিয়ে ভাগ দিলাম, দিয়েছি। এবার এর সাথে গুণ দিব। কি গুণ দিব? গুণ দিব একটা ফ্যাক্টরকে, n-t+1। ভাইয়া n মানে কি? আমরা জানি n মানে আয়ুষ্কাল। t মানে কি? কততম বছরে অবচয় নির্ণয় করতে বলছে প্রশ্নে? তৃতীয় বছরে। প্রশ্নে যদি বলতো দ্বিতীয় বছরের অবচয় কত, তাহলে টি এর মান হতো 2। প্রশ্নে যদি বলতো পঞ্চম বছরের অবচয় কত, তাহলে টি এর মান হইতো 5। ওকে, এখানে টি এর মান কত? 3 বলেছে, তাহলে 3 যোগ 1, তাহলে কত হয়? তাহলে আমাদের হয় 3। ক্লিয়ার সবাই? ভাইয়া বুঝছি সবাই? ভাইয়া সবাই বুঝছি? তাহলে এই প্রবলেমটা আমরা একটু তুলে নিই, তুলে নিয়ে এই প্রবলেমটা সলভ করব। হ্যাঁ, তাহলে সামনের দিন দেখবেন যে আলোর বেগে, আলোর বেগে, হ্যাঁ আলোর বেগে প্রশ্ন সলভ করতে পারছেন সামনের দিন। ঠিক আছে ভাইয়া? ক্লিয়ার? তাহলে বর্ষ সংখ্যা যারা আমরা পারতাম না তারা পারবো ভাইয়া? বর্ষ সংখ্যা আগে যারা আমরা পারতাম না এখন কি পারবো বর্ষ সংখ্যা? আমাকে একটু বলেন তো, বর্ষ সংখ্যা আমরা যারা পারতাম না এখন কি পারবো কিনা? একটু কষ্ট করে বলেন তো, বর্ষ সংখ্যা আমরা যারা পারতাম না এখন কি পারবো? বলেন।
একটু কষ্ট করে আমাকে বলেন, বর্ষ সংখ্যা যারা পারতাম না এখন কি পারবো না ভাইয়া? একটু বলেন, বর্ষ সংখ্যা কি পারা যাবে না যাবে না? বলেন। একটু আমাকে কষ্ট করে বলেন। একটু আমাকে কষ্ট করে বলেন তো ভাইয়া, বর্ষ সংখ্যা পারবো কিনা। একটু দাঁড়ান, আমি একটু জাস্ট একটু নোটিফিকেশন চেক করে নিই। ওকে, ওকে, জি পারবো ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমাদের বর্ষ সংখ্যা গেল না, আমাদের আরেকটা বাকি থাকলো, সেটা হচ্ছে উৎপাদন একক পদ্ধতি, তাই না ভাইয়া? আমাদের আরেকটা বাকি থাকলো কি? উৎপাদন একক পদ্ধতি। উৎপাদন একক পদ্ধতি, এখান থেকে কম পরীক্ষায় প্রশ্ন আসে, ঠিক আছে? এখান থেকে কম পরীক্ষায় প্রশ্ন আসে, একবার কি দুইবার পরীক্ষায় প্রশ্ন আসছে এখান থেকে, ঠিক আছে? তারপর আমরা একটু শিখে রাখবো, ঠিক আছে? এটাকে বলা হয় সাম অফ দা না তো, এটা হচ্ছে ইউনিট অফ প্রোডাকশন মেথড। হ্যাঁ, ইউনিট অফ প্রোডাকশন মেথড, ইউনিট অফ প্রোডাকশন মেথড, ঠিক আছে? আচ্ছা, এই পদ্ধতি সম্পর্কে একটা থিওরি প্রশ্ন বেশি আসে কিন্তু ম্যাথ কম আসে। আমি যেটা বললাম না কম আসে, সেটা ম্যাথ কম আসে। উৎপাদন একক পদ্ধতি, নাম কি? উৎপাদন একক পদ্ধতি, ঠিক আছে? তাহলে এই পদ্ধতির মেন কথা হচ্ছে উৎপাদন কি ভাইয়া? উৎপাদন, ঠিক আছে? উৎপাদন যত কি হবে বলেন তো? বেশি হবে। উৎপাদন যত বেশি হবে অবচয়ও তত বেশি হবে। অবচয় কি হবে? তত বেশি হবে। তাহলে এই পদ্ধতিতে উৎপাদনের উপরে অবচয়টা কি বলেন তো? নির্ভরশীল, ঠিক আছে? যেহেতু এই পদ্ধতিতে উৎপাদনের উপরে অবচয়টা নির্ভরশীল, সেই কারণে উৎপাদন একক পদ্ধতিতে আয়ুষ্কাল প্রয়োজন হয় না। কিসের প্রয়োজন হয় না ভাইয়া বলেন তো? আয়ুষ্কাল প্রয়োজন হয় না। মনে থাকবে, এই পদ্ধতিতে কি বলেন তো? আয়ুষ্কাল প্রয়োজন হয় না। কি প্রয়োজন হয় না? আয়ুষ্কালের কোনো প্রয়োজন হয় না, ঠিক আছে ভাইয়া? তাহলে এই জায়গাতে কি শিখলাম আমরা? উৎপাদন যত বেশি হবে অবচয়ও তত বেশি হবে। দ্যাট মিন্স উৎপাদনের সাথে অবচয়ের রিলেশন আছে, সেই জন্য এই পদ্ধতিতে আয়ুষ্কালের কোনো দরকার নাই। ক্লিয়ার? তাহলে এই পদ্ধতিতে আমরা একটা প্রশ্ন সলভ করার ট্রাই করি, দেখি। এবিসি কোম্পানি 6 লাখ টাকায় একটি মেশিন ক্রয় করে, ঠিক আছে? যার ভগ্নাবশেষ মূল্য 50,000 টাকা। মেশিনটির উৎপাদন ক্ষমতা 2,75,000 একক। 2025 সালে মেশিনটি দিয়ে 1 লক্ষ একক পণ্য উৎপাদন করা হয়। 2025 সালের অবচয় কত? ঠিক আছে, তাহলে যেহেতু উৎপাদনের কথা বলেছে, তাহলে এটা উৎপাদন একক দিয়ে আমরা করব, তাই না ভাইয়া? আচ্ছা, তাহলে দেখি সূত্রটা আমাদের কি হবে। দেখেন, আমাদের যে সূত্র, সেই সূত্রটা হবে হচ্ছে ভাইয়া ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য।
মানে হচ্ছে আমাদের অবচয়যোগ্য মূল্য। এই অবচয়যোগ্য মূল্যকে ভাগ দিব আমরা কি দিয়ে? মোট উৎপাদন ক্ষমতা দিয়ে। ঠিক আছে, মোট উৎপাদন ক্ষমতা দিয়ে, আর গুণ দিব প্রকৃত উৎপাদন দিয়ে। ঠিক আছে ভাইয়া, বুঝিনি, না বোঝারই কথা, সমস্যা নাই, বোঝাই দিচ্ছি। দেখেন, কয় টাকা দিয়ে কিনেছি? 6 লাখ টাকা দিয়ে কিনেছি, তাই না? তাহলে 6 লাখ টাকা হচ্ছে ক্রয় মূল্য। এখান থেকে মাইনাস দেন। কাকে মাইনাস দিবেন? ভগ্নাবশেষ মূল্যকে বাদ দিব, যেহেতু অবচয়যোগ্য মূল্য লাগবে। তাহলে আমাদের থাকে কত? 5,50,000 টাকা থাকে, এটা অবচয়যোগ্য মূল্য। ঠিক আছে, ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য করলাম। তাহলে এখানে আমরা একটা সমান দিয়ে লিখি 5,50,000 দিয়েছি। মোট উৎপাদন ক্ষমতা দিয়ে ভাগ দিব। দেখি, মেশিনটির উৎপাদন ক্ষমতা 2,75,000 একক, মানে মেশিনটি দিয়ে সর্বোচ্চ কত উৎপাদন করতে পারি সেটাই তার উৎপাদন ক্ষমতা। সেটা কত? 2,75,000। ভাগ দিলাম। দেওয়ার পরে আমরা গুণ দিব কি দিয়ে? দেখেন, 25 সালের অবচয় কত জিজ্ঞাসা করেছে। দ্যাট মিনস 25 সালে, এই যে 25 সালে ওই মেশিন দিয়ে আমি কতটুকু উৎপাদন করেছি? 1 লাখ পণ্য উৎপাদন করেছি না? দ্যাট মিনস এই 1 লাখটাই হচ্ছে প্রকৃত উৎপাদন। 1 লাখটাই কি? প্রকৃত উৎপাদন। প্রকৃত মানে কি বলেন তো? যা উৎপাদন করা হয়েছে। তো 25 সালে মেশিনটি দিয়ে 1 লাখ পণ্য উৎপাদন করা হয়, তার মানে 25 সালে 1 লাখ উৎপাদন করেছি। দ্যাট মিনস এটাই হচ্ছে আমার কি? প্রকৃত উৎপাদন ক্ষমতা। তাহলে এটা যদি আমরা ভাগ দিই, 2,75,550, তাহলে কয়বার যায়? 2বার যায়। 0 0 কাটেন, আর 1 লাখ দুগুণে কত? 2 লাখ। তাহলে আমাদের এই যে 2 লক্ষ টাকাই হচ্ছে আমার কি বলেন তো? এটাই হচ্ছে আমার অবচয়ের পরিমাণ। বুঝতে পেরেছেন? এই 2 লক্ষ টাকাই হচ্ছে আমাদের কি? অবচয়ের পরিমাণ। সবাই ক্লিয়ার? সবাইকে আমার কথা ক্লিয়ার? তাহলে ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই মোট উৎপাদন ক্ষমতা। মোট উৎপাদন ক্ষমতা কি? ওই মেশিন দিয়ে কতটুকু উৎপাদন করা যায় সম্ভব সেটা। তো এখানে দেখেন, মেশিনটির উৎপাদন ক্ষমতা কত? 2,75,000 একক। আর 25 সালে উৎপাদন করা হয় কত? যেটা করা হয়ে গেছে সেটা 1 লাখ। এটাই হচ্ছে তার প্রকৃত উৎপাদন। সবাই ক্লিয়ার? সবাইকে আমরা বুঝতে পেরেছি ভাইয়া? সবাইকে আমরা বুঝতে পেরেছি না পারিনি? বলেন, সবাইকে আমরা বুঝতে পেরেছি না পারিনি ভাইয়া? ইয়েস অর নো একটু দেখতে চাই সবার সারা, একটু সারা দেখতে চাই সবার। সবাই কি বুঝছি আমরা? জি ক্লিয়ার, ওকে, ভেরি গুড, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে এগুলো সুন্দর করে বেসিক গুলো যার থাকবে, সামনের দিন দেখবেন আপনি অঙ্ক এমনি পারছেন। ওকে, তাহলে আমরা 4টা নিয়মই শিখে গেলাম। এখন কিছু জিনিস আছে আমাদের, এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। দেখেন, অবচয় ধার্যের প্রথম বছর, ভালো করে পড়েন কি বলেছি। অবচয় ধার্যের প্রথম বছর কি বলেছি? অবচয় ধার্যের প্রথম বছর অবচয় কম দেখাবে। কোন পদ্ধতিতে বলেন তো? সরলরৈখিক পদ্ধতিতে। আমার কথা কি বুঝছেন? অবচয় ধার্যের যে পদ্ধতিগুলো আছে, 4টা পদ্ধতি, এই 4টা পদ্ধতিতে যদি আপনি অবচয় ধরেন, সব পদ্ধতিতে কি অবচয় সমান হবে? উত্তর না, উত্তর সমান হবে না। তাহলে ভাইয়া কোন পদ্ধতিতে অবচয় কম দেখাবে? সবচেয়ে কম দেখাবে সরলরৈখিক পদ্ধতিতে। না বিশ্বাস হলে একটা ম্যাথ নিয়ে বাসায় আপনি ট্রাই করবেন। তাহলে অবচয় প্রথম বছর কি হবে? অবচয় প্রথম বছর কম দেখাবে। অবচয় প্রথম বছর কি হবে? অবচয় প্রথম বছর কম দেখাবে। কোন পদ্ধতিতে ভাইয়া? সরলরৈখিক পদ্ধতিতে। এখন এতদূর পর্যন্ত ভাইয়া ঠিক ছিল, ঠিক আছে? এখন অবচয় কম দেখাবে, এর ফলাফল কি হবে? এই ফলাফল থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, ঠিক আছে? ফলাফল, অবচয় কম দেখাবে না ভাইয়া? অবচয় কম। অবচয় কম মানে কি বলেন তো? ব্যয় কম। তাহলে প্রথম বছর যদি অবচয় কম দেখায়, ব্যয় কম দেখায়, তাহলে এর ফলাফল কি হবে বলেন? ব্যয় যদি কম হয় তাহলে কি হয় বলেন তো? নিট মুনাফা বেশি হয়, তাই না ভাইয়া? নিট মুনাফা কি হবে? নিট মুনাফা বেশি হবে। আর নিট মুনাফা যদি বেশি হয়, মালিকানা সত্ত্ব কি হবে বলেন তো? মালিকানা সত্ত্ব কি হবে? মালিকানা সত্ত্বও বেশি হবে। মুনাফা যদি বেশি হয় তাহলে কি হবে? সরকারকে কর দিতে হবে বেশি, তাই না ভাইয়া?
কর দিতে হবে কি বেশি, রাইট? সরকারকে কর দিতে হবে বেশি। আর বলেন অবচয় কম হওয়া মানে কি? অবচয় যদি কম ধরি তাহলে কি অবচয় ধরতে হয় সম্পদের উপরে না? তাহলে অবচয় কম ধরলে সম্পদ বেশি হবে। তাহলে আমার কথা কি বুঝছেন? তাহলে আপনার যদি পরীক্ষায় প্রশ্ন আসে ভাইয়া, কি পরীক্ষায় প্রশ্ন আসে? আপনার পরীক্ষায় এই প্রশ্নটা খুব এসেছে, হ্যাঁ এই প্রশ্ন সবচেয়ে বেশি এসেছে, কিন্তু দুইবার খালি দুইটা ইউনিভার্সিটি একটু ঘুরাই দিয়েছে। কেমন ঘুরাই দিয়েছে? আপনি পড়ে গেছেন অবচয় ধার্যে প্রথম বছর অবচয় কম দেখাবে কোন পদ্ধতিতে, কিন্তু ওরা দিয়েছে অবচয় ধার্যের সময় প্রথম বছর কোন পদ্ধতিতে অবচয় ধরলে কি হবে বলেন তো? মুনাফা বেশি হবে। তাহলে তখন আপনার মাথা ঘুরে গেলে কিন্তু হবে না। তাহলে অবচয় ধার্যের ক্ষেত্রে যে পদ্ধতিতে কি হবে বলেন তো? অবচয় কম হবে। যে পদ্ধতিতে অবচয় কম হয় সে পদ্ধতিতে মুনাফা বেশি হয়। মুনাফা বেশি হলে মালিকানা সত্ত্ব বেশি হয়। মালিকানা সত্ত্ব বেশি হলে কর দিতে হবে বেশি। কর বেশি মানে কি? সম্পদ হবে বেশি। বুঝতে পেরেছেন? তাহলে এই সবগুলোকে ঘুরিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। বোঝা গেছে ভাইয়া? তাহলে যদি বলে অবচয়ের পদ্ধতিগুলোর মধ্যে কোন পদ্ধতিতে অবচয় ধরলে প্রথম বছর সম্পদ বেশি দেখাবে, ভাইয়া সম্পদ বেশি মানে কি? অবচয় কম ধরেছি, অবচয় কম ধরেছি বলেই তো সম্পদ বেশি হয়েছে, তাই না? তাহলে এইভাবে কিন্তু প্রতিটা জিনিস আমাকে মনে রাখতে হবে। এই জায়গাটা কি আমরা ক্লিয়ার হতে পেরেছি ভাইয়া? বলেন তো এই ফলাফলের জায়গাটা কি আমরা ক্লিয়ার হতে পেরেছি? এই লাইনটা সবাই জানে, মুখস্থ সবার, কিন্তু এই লাইন জেনে থাকলে হবে না। এই লাইনের বাইরে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসছে, আপনারা দেখবেন প্রশ্ন ব্যাংক এই লাইনের বাইরে এগুলো দিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসছে। এ পর্যন্ত কি ক্লিয়ার স্যার? আমরা কি এ পর্যন্ত সবাই ক্লিয়ার স্যার? ইয়েস অর নো বলি তো দেখি, সবাই একটু কমেন্ট দিই তো ভাইয়া আমরা ক্লিয়ার হতে পেরেছি কিনা। আমরা কি সকলে ক্লিয়ার? কমেন্ট করতে পারেন না? হাত ব্যথা। তাহলে কম শিখলাম তাই না? তাহলে অবচয় অবচয় ধার্যের সময় প্রথম বছর অবচয় বেশি দেখাবে কোন পদ্ধতিতে? তাহলে অবচয় বেশি হবে কোন পদ্ধতিতে? দ্বৈত ক্রমহ্রাসমান যদি অপশনে থাকে অপশন করব দ্বৈত ক্রমহ্রাসমান, ঠিক আছে? আর না থাকলে অপশনে আমরা যদি ক্রমহ্রাসমান থাকে তাহলে অপশন করব ক্রমহ্রাসমান পদ্ধতিতে, ঠিক আছে? একবার পরীক্ষায় প্রশ্ন আসছিল দ্বৈত ক্রমহ্রাসমানও ছিল ক্রমহ্রাসমানও ছিল। এমন যদি হয় তাহলে আমরা দ্বৈত ক্রমহ্রাসমানটা নিব, যেটা আধুনিক সেটা নিব, ঠিক আছে? তাহলে বলেন এই যে অবচয় কি বলেছি? অবচয় বেশি দেখাবে। তাহলে অবচয় বেশি মানে কি বলেন? অবচয় বেশি মানে কি ভাইয়া? অবচয় বেশি মানে ব্যয় বেশি, তাই না? অবচয় বেশি মানে কি? ব্যয় বেশি। এখন ব্যয় যদি বেশি হয় তাহলে ফলাফলটা কি হবে দেখি তো আমরা। ফলাফলটা কি হবে বলেন? ব্যয় যদি বেশি হয়ে যায় তাহলে মুনাফা কি হবে বলেন? ব্যয় বেশি হলে নিট মুনাফা কি হয়ে যায়? নিট মুনাফা কম হয়, তাই না ভাইয়া? নিট মুনাফা কম হয়। নিট মুনাফা যদি কম হয় তাহলে মালিকানা সত্ত্ব কি হয় বলেন তো? মুনাফা কম মানে মালিকানা সত্ত্ব কি হয়ে যাবে? কম হয়ে যাবে। আর মুনাফা কম মানে কি হবে? কর দিতে হবে কি বলেন তো? কর দিতে হবে কম, তাই না? অবচয় ব্যয় বেশি, অবচয় বেশি হলে কি হবে? সম্পদ কম হবে না বেশি হবে? সম্পদ কম হবে, তাই না ভাইয়া? সম্পদ কমে যাবে। আমি কি বোঝাতে পেরেছি ভাইয়া সবাইকে? আমি কি সবাইকে বোঝাতে পেরেছি? একটু কষ্ট করে বলেন তো আমাকে, আমাকে একটু কষ্ট করে বলেন তো আমি কি আপনাদেরকে বোঝাতে পেরেছি না পারিনি? এই জায়গাটা, এই জায়গাটা কি আমরা সকলে ক্লিয়ার? একটু বলেন আমাকে কষ্ট করে। এ পর্যন্ত ক্লিয়ার? এ পর্যন্ত যদি আমরা ক্লিয়ার হয়ে থাকি সবাই, তাহলে সবাই আলহামদুলিল্লাহ, কারণ আমার থিওরি পার্টটুকু ইনশাল্লাহ আমাদের শেষ হয়ে গেছে। হ্যাঁ, এ পর্যন্ত অবচয়ের যা থিওরি আসবে এর মধ্যে আসবে। ওকে, সামনের দিন আমরা অবচয়ের ম্যাথ গুলো শিখবো। যত টাইপের ম্যাথ আছে সব টাইপ ওয়াইজ আমরা ম্যাথ শিখবো, ঠিক আছে? টাইপ ওয়াইজ ম্যাথ যখন আমরা শিখবো তখন আমাদের আর ঝামেলা থাকবে না, ঠিক আছে? অবচয়ে 100তে 100 ভাই, আমাদের প্রিপারেশনে একটা বিন্দু পরিমাণ জায়গায়ও গ্যাপ থাকবে না। ওকে, এইভাবে আমরা পড়াশোনা করব, ঠিক আছে? তারপরে দেখি যে আমাদের ইয়াকে নেই, মানে এবার আমাদের চান্সকে নিয়ে নিচ্ছে, আমি দেখবো, ঠিক আছে? 3বার ইনশাল্লাহ রিভিশন হবে, বিন্দু পরিমাণ গ্যাপ থাকবে না, প্রচুর পরিমাণে প্র্যাকটিস হবে, ঠিক আছে? প্রচুর পরিমাণে প্র্যাকটিস হবে। ওকে, কিন্তু আপাতত না, প্রতিটা জিনিসেরই একটা সময় থাকে। এই সময়টা আপনাদেরকে আমি বলেছি, এই সময়টা আপনারা বর্তমানে সময়টা ইংলিশ এবং
বাংলায় ব্যয় করেন, ঠিক আছে? ইংলিশ বাংলা যদি টিচার যদি 1 পেজ পড়াই, আপনারা ওই 1 পেজ 4 বার পড়েন, 3 বার পড়েন। ইংলিশ এবং বাংলায় ভাইয়া প্রচুর পরিমাণে সময় দেন, প্রচুর পরিমাণে, শুধু সময় না, প্রচুর পরিমাণে সময় দেন, ঠিক আছে? আর এইভাবে যদি সময় দিতে পারেন, এটা যে হাতে নাতে ফলাফল পাবেন তার গ্যারেন্টি প্রচুর আছে। যেমন এই বছর যারা সেকেন্ড টাইমার চান্স পেয়েছে সবাই ইংলিশে কিন্তু 0 ছিল, ঠিক আছে? যেমন আমার যে স্টুডেন্টটা জাহিদ, জিএসটি তে এই বছর 4th হয়েছে যে ছেলেটা, বুঝছেন? ও তো প্রথমবার ওর সিরিয়াল আসছিল 10,000 প্লাস। প্রথমবার ওর সিরিয়াল আসছিল কত? 10,000 প্লাস। এবার জিএসটি তে 4th হয়েছে সে, হ্যাঁ? তো জিএসটি তে যে 4th হয়েছে, তো ওকে আমি প্রশ্ন করেছিলাম যে জিএসটি তে 4th মানে নিশ্চয়ই ইংলিশে ভালো পড়াশোনা করেছো, তো ইংলিশের পড়াশোনাটা কেমন ছিল? তো বলেছে স্যার ইংলিশে প্রথমবার আমি পেয়েছিলাম 1। বুঝতে পেরেছেন? প্রথমবার জিএসটি তে প্রথমবার ইংলিশে পেয়েছিল 1। তো ইংলিশে যে প্রথমবার 1 পাইলো, ওকে আমি জিজ্ঞাসা করেছিলাম তাহলে এবার কত পেয়েছে? এবার ইংলিশে পেয়েছে সে 12 দশমিক সামথিং 75 বা 50 এরকম, হ্যাঁ, মানে 12 পেয়েছে, ধরেন 12.75 বা 50 এরকম বলেছে। তো 15-র মধ্যে ইংলিশে 12 পাওয়া মানে তো মানে বিশাল ব্যাপার। তোকে আমি বলেছিলাম কি করে পড়াশোনা, তো বলেছে ইংলিশ টিচার পড়াবে, সব টিচারই রুল পড়াবে, সব টিচারই দেখাই দিবে, কিন্তু ওই ইংলিশটা নিয়ে বাসায় আমি কতক্ষণ সময় দিচ্ছি সেটা ফ্যাক্ট। টিচার যখন আমাকে পড়াই দিয়েছে তখন আমি বাসায় ওই জিনিস নিয়ে আমি কিছু বাদ রাখিনি। একই প্রশ্ন বারবার 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 যতবার আসছে, যে জায়গা থেকে প্রশ্ন আসছে, বিসিএস কি ইউনিভার্সিটি কি ব্যাংক, আমি বারবার পড়েছি। এবং আর আরেকটা কথা ছিল, মেমোরাইজিং পার্টকে বাদ দেওয়া যাবে না। মেমোরাইজিং পার্টকে যদি আপনি বাদ দেন তাহলে আপনার ভালো রেজাল্ট আসবে না, কারণ এখন মোটামুটি 30 থেকে 40% মেমোরাইজিং বেস্ট। এবং যারা জাহাঙ্গীরনগরে যাওয়ার স্বপ্ন দেখছেন, জাহাঙ্গীরনগরে কিন্তু 50%-এর বেশি মেমোরাইজিং বেস্ট প্রশ্ন। তো সেই কারণে মেমোরাইজিং আপনাকে কেউ কোনোদিন পড়াই দিবে না ভাইয়া, নিজে নিজে প্রতিদিন মেমোরাইজিং পড়ার ট্রাই করতে হবে। আপনি আজকে মেমোরাইজিং পড়ছেন না, কিন্তু প্রতিদিন আপনি 5টা করে মেমোরাইজিং করেন, সব মিলে মোটামুটি 350-র মতো মেমোরাইজিং ওয়ার্ড আছে, বুঝছেন? এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, প্রতিদিন যদি 5টা করেও যদি মেমোরাইজিং আপনি পড়েন, তাহলে 5টা করে যদি প্রতিদিন পড়েন 2 মাসে 60 দিন, আপনার দেখেন 300 মেমোরাইজিং হয়ে যাচ্ছে। 300 মেমোরাইজিং পড়া কিন্তু আপনার হয়ে যাচ্ছে, হচ্ছে না ভাইয়া? তা আপনি ধরেন 3 মাস সময় নিলেন, 3 মাস সময় নেওয়া মানে 3 মাস না, আপনি যদি 70 দিন সময় নেন তাহলেই দেখেন আপনার 5টা করে পড়লেও 350 মেমোরাইজিং হয়ে যাচ্ছে ভাইয়া, হয়ে যাচ্ছে না? তো চোখের পলকে দেখেন, আপনাদের কিন্তু ঈদের ছুটি মুটি গেল, চোখের পলকেই কিন্তু এই কোর্স শুরু হওয়া 40 দিনের মতো হয়ে গেছে। তো আপনি এই 40 দিন 5টা করেও যদি পড়তেন, 200 সিনোনিম অ্যান্টোনিম পড়া হয়ে যাইতো, যাইতো না? তো প্রতিদিন 5টা করে পড়েন, 5টা সিনোনিম অ্যান্টোনিম পড়েন, এরকম দেখা যাচ্ছে গ্রুপ ভার্ব পড়েন, গ্রুপ ভার্ব তো 250টার মতো পড়লে হয়ে যায়। প্রিপোজিশন আছে, প্রিপোজিশনও আপনার মোটামুটি 300 প্লাস পড়লে হয়ে যায়। তো এইভাবে প্রতিদিন যদি 5টা করে যদি আপনি পড়াশোনা করতে থাকেন, করে যদি একবার শেষ করেন, শেষ করার পরে অল প্রিভিয়াস ইয়ার যদি আপনি যদি প্র্যাকটিস করেন, তাহলে দেখেন তো হবে কিনা। অবশ্যই হবে ভাইয়া, চেষ্টা করলেই হবে। আর এটা পড়বেন লিখবেন, পড়বেন লিখবেন, পড়বেন লিখবেন, ঠিক আছে? হ্যাঁ, একটা টপিক বারবার প্র্যাকটিস করতে হয় প্রচুর পরিমাণে, ঠিক আছে? স্যার এর আগে বুঝতাম না, এখন খুব ভালোভাবে বুঝি, ঠিক আছে? তো এইভাবে হতাশ হবেন না ভাইয়া, আপনাদের নিশ্চয়ই কোনো ল্যাকিং ছিল। ল্যাকিং এর মধ্যে প্রধান যে ল্যাকিং আপনাদের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে প্রধান যে ল্যাকিং ভাইয়া, আপনাদের যে প্রধান ল্যাকিং সেটা হচ্ছে আপনারা কোনো পড়াটাই 100% ভালো করে পড়েননি। এটা হচ্ছে আপনাদের প্রধান ল্যাকিং ভাইয়া, আপনি মিলাই নিবেন। আপনি কোনো পড়াটাই 100% ভালো করে পড়েননি, দেখবেন আপনি পড়েছেন এলোমেলো পড়েছেন, একটু পড়েছেন একটু বাদ রেখেছেন, এক সাইড পড়েছেন আরেক সাইড পড়েননি, দেখবেন আপনার ল্যাক আছে ভাইয়া। তো এই কারণে আমরা প্রথমবার চেষ্টা করেছি আপনাদের ল্যাকগুলো দূর করার জন্য, একেবারে বেসিক থেকে ল্যাকগুলো দূর করার ট্রাই করছি। এরপরে রিভিশনের সাথে সাথে রিভিশন দিবেন, প্রচুর পরিমাণে প্র্যাকটিস চালাই যাবেন, ঠিক আছে? দেখবেন অবশ্যই একটা ভালো কিছু হচ্ছে। প্রথমবার অনেক ল্যাক ছিল আমি জানি, অনেক ঝামেলা ছিল আমি জানি, কিন্তু এগুলো ভাইয়া কাটায় উঠতে হবে, ঠিক আছে? সরলরৈখিক আর স্থির কিস্তি একই, কোনো পার্থক্য নাই, দুইটা জীবনে বলবে না। হ্যাঁ, আধুনিক আর সনাতন বলে ওই আপনার দ্বৈত ক্রমরা সমান আসছে, হ্যাঁ, কিন্তু সরলরৈখিকের ক্ষেত্রে ওটা আসবে না, ঠিক আছে? তো এইভাবে ইনশাল্লাহ পড়াশোনা করেন, দেখেন যে এই বছর আপনার চান্স হবেই। অবশ্যই আপনার গাফিলতি ছিল, অবশ্যই আপনার ঝামেলা ছিল প্রথমবার, সেই কারণে চান্স হয়নি। আপনি মন থেকে নিজেকে কখনো ব্লেম দেয়া ছাড়া বাঁচতে পারবেন না, দেখবেন, ঠিক আছে? তো যাই হোক, যেটা হওয়ার হয়ে গেছে, লাইফে একটা বছর গেছে, এটা আহামরি কিছু না। দেখবেন ওদের ক্লাস শুরু হইতে হইতে একটা পর্যায়ে যাইতে যাইতে দেখবেন যে আপনারা আবার উঠে গেছেন। তো এটা নিয়ে আফসোস করার কিছু নাই, টেনশন করার কিছু নাই, ইনশাল্লাহ এই বছর হবে। সবাই একবারেই হবে এমন তো না, হবে, প্রবলেম কি? কোনো প্রবলেম নাই ভাইয়া, ইনশাল্লাহ এই বছর করেন, হবে।
ভালো ভালো জায়গা আপনাদের জন্য ওয়েট করছে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ক্যালকুলেটর ছাড়া পার্সেন্টেজ যখন সময় আসবে তখন শেখাই দিব। ওকে, তো ঠিক আছে, আজকে সবাই ভালো থাকেন, আজকে এখানে শেষ করলাম, আল্লাহ হাফেজ। ঠিক আছে।